আজ আমি শুরু করছি তোমাদের নিউক্লিয়াসের সেকেন্ড পার্ট। তো নিউক্লিয়াসের ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম যে কোনো একটি নিউক্লিয়াস কিভাবে স্থায়ী হয়। এবারে আমরা নিউক্লিয়াসের সেকেন্ড পার্টে প্রথমে আসবো নিউক্লিয়াসের আয়তন। একটি নিউক্লিয়াসকে আমরা লিকুইড ড্রপের মতো ভেবে নিতে পারি। যেমন অনেকগুলো লিকুইড ড্রপকে একসঙ্গে মেলানো হলে একটা বড় লিকুইড ড্রপ তৈরি হয়, সেই রকমভাবে অনেকগুলো নিউক্লিয়ন যখন একসঙ্গে মিশে যায় একটি বড় নিউক্লিয়াস তৈরি করে। তো ধরে নেওয়া যাক কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস আছে এ জেড এক্স এ জেড, তার মানে এখানে এ হলো নিউক্লিয়নের সংখ্যা। এখন প্রত্যেকটি নিউক্লিয়ন একটি গোলাকার শেপের হয়, এর ব্যাসার্ধ r0। এই r0 এর ভ্যালু হচ্ছে 1.2 × 10⁻⁻15 মিটার। সুতরাং এক একটির আয়তন v0 সমান কত হবে না 4/3 পাই r0 কিউব। ধরে নাও এখানে যে বড় নিউক্লিয়াসটি তৈরি হলো এ সংখ্যক নিউক্লিয়ন মিলিয়ে, সেই বড় নিউক্লিয়াসটার ব্যাসার্ধ ক্যাপিটাল R। সুতরাং এই যে বড় নিউক্লিয়াসটি এর আয়তন v হবে 4/3 পাই ক্যাপিটাল R কিউব। তাহলে এই বড়টির মধ্যে কতগুলো নিউক্লিয়ন আছে না a সংখ্যক নিউক্লিয়ন আছে। তাহলে বলতে পারি v a × v0, ঠিক আছে, और 4/3 পাই r কিউব। এখানে ক্যাপিটাল R হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, স্মল r0 হলো প্রতিটি নিউক্লিয়নের ব্যাসার্ধ। তাহলে 4/3 পাই r কিউব a × 4/3 পাই r0 কিউব, और कैपिटल R কিউব a × r0 কিউব বা r a⁻⁴ × r0। ঠিক আছে, তাহলে এখানে r0 এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এটা নিউক্লিয়ন মানে প্রোটন নিউট্রন সবার জন্য একই, কিন্তু এর ভ্যালু যখন চেঞ্জ হবে r এর ভ্যালুটাও চেঞ্জ হবে। একটা एग्जांपल দিচ্ছি, ধরে নেওয়া যাক কোনো একটি পরমাণু আছে তার a1 = 64, আরেকটি পরমাণু আছে তার ভর সংখ্যা a2 সমান 125। এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে দেখো, r1/r2 সমান a1 / a2 এর হোল টু দি পাওয়ার 1/3। দিস ইজ ইকুয়াল টু 64/125 হোল টু দি পাওয়ার 1/3। দিস ইজ 4/5। ঠিক আছে, এটা হবে তাহলে 4/5। এইভাবে আমরা একটার সঙ্গে আরেকটা রেশিও বের করতে পারি, বা একটার ব্যাসার্ধ দেওয়া থাকলে অপর একটির ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তারপরে এবারে আসছি নিউক্লিয়াসের ঘনত্ব। একটা নিউক্লিয়াস ধরে নাও এক্স এ জেড, তাহলে এই নিউক্লিয়াসের আয়তন কত হবে? আয়তন হবে v a × v0 4/3 পাই r0 কিউব। ঠিক আছে, এটা হলো তার আয়তন। এখন এই নিউক্লিয়াসের ভর কত হতে পারে না, ভর মানে ক্যাপিটাল M, দিস ইজ ইকুয়াল টু a গুণিতক একটি নিউক্লিয়নের ভর। এখন তোমাদের আগেই বলেছিলাম যে প্রতিটি নিউক্লিয়নের ভর কত হয় না, mp = 1.0073 amu, mn = 1.0087 amu। এদেরকে আমরা এভারেজ ধরতে পারি mp nearly equal to mn nearly equal to 1 amu nearly equal to 1 amu। ঠিক আছে, তাহলে এটা হবে a ইনটু প্রতিটি নিউক্লিয়নের ভর মানে 1 amu, এটা হচ্ছে তার ভর। তাহলে নিউক্লিয়াসের আয়তন পাওয়া গেল এবং ভরও পাওয়া গেল। সুতরাং নিউক্লিয়াসের ঘনত্ব আমরা পেতে পারি, ঘনত্ব রো = m/v। তাহলে এটা হবে a × 1 amu divided by a × v0। ঠিক আছে, তাহলে এখানে a কেটে গেল, 1 amu এর ভ্যালু 1.67 × 10⁻⁻27 ডিভাইডেড বাই v0 এর ভ্যালু হচ্ছে 4/3 পাই r0 কিউব, মানে 1.2 × 10⁻⁻15 এর হোল কিউব। এটা আমি এসআই প্রসেসে নিয়েছি, তাই একক হবে kg/m3। ঠিক আছে, এই হলো নিউক্লিয়নের ঘনত্ব, নিউক্লিয়াসের ঘনত্ব।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নিউক্লিয়াসের ঘনত্বের ভ্যালু, এইটা ক্যালকুলেশন করলে হবে 2.3 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এই এতটা পরিমাণ ঘনত্ব বিশিষ্ট হয়ে থাকে। এখন এই যে ঘনত্ব, এর ভ্যালু যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রেই কনস্ট্যান্ট, কেননা এটা ভর সংখ্যার উপরে নির্ভর করে না, এটা একটা ধ্রুবক রাশি। তাই যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব, যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে রো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেমন ধরো রো অফ হাইড্রোজেন নিউক্লিয়াস ইজ টু রো অফ আয়রন নিউক্লিয়াস ইজ টু রো অফ অ্যালুমিনিয়াম 1:1:1, সবই একই হবে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের ঘনত্বের মান কত হয় না 2.3 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। এরপরে আসছি তেজস্ক্রিয়তা। তোমাদের নিউক্লিয়াসের ঘনত্বের উপরে একটা কোশ্চেন থাকে, দেখাও যে কোনো একটা নিউক্লিয়াসের ঘনত্ব সব নিউক্লিয়াসের ক্ষেত্রে ধ্রুবক থাকে, এটা দেখাতে হয়। তো সেটা আমরা এভাবেই দেখাতে পারি। হ্যাঁ, এবার আসছি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা মানে রেডিও অ্যাক্টিভিটি। খ্রিস্টাব্দে ইন দ্য ইয়ার 1896 হেনরি বেকেরেল প্রথম তেজস্ক্রিয়তা অবজার্ভ করেছিলেন ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট নামক যৌগের মধ্যে। তিনি দেখেছিলেন এই যে যৌগটি আছে, এই যৌগ থেকে বিভিন্ন রশ্মি নির্গত হচ্ছে। তিনি বুঝতে পারেননি যে ওই রশ্মিগুলো কোন ধরনের রশ্মি, তো তিনি বুঝেছিলেন কোনো না কোনো রশ্মি নির্গত হচ্ছে যেটা খুব এনার্জেটিক। সেখান থেকেই তেজস্ক্রিয়তার ব্যাপারটা চলে আসে। এর পরবর্তীকালে কুরি দম্পতি মানে পিয়েরি কুরি এবং মাদাম কুরি, ওনারা পিচ ব্লেন্ড নিয়ে দেখান যে পিচ ব্লেন্ডের মধ্যে যে ইউরেনিয়াম থাকে সেখানেও কিন্তু ইউরেনিয়ামের আকরিক ওটা একটা, তো সেখান থেকেও বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হচ্ছে। এবং তারা দেখালো যে ইউরেনিয়াম নয়, তার থেকেও বেশি যদি কোনো তলায় তেজস্ক্রিয়তা পাওয়া যায় সেটা হচ্ছে পোলোনিয়াম, এর থেকেও বেশি হলো রেডিয়ামের তেজস্ক্রিয়তা। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার তুলনায় পোলোনিয়াম 10⁻³ টাইমস বেশি, হ্যাঁ, আর রেডিয়াম 10⁻6 গুণ বেশি। এই হচ্ছে এদের তেজস্ক্রিয়তার পরিমাণ। ঠিক আছে, এখন এই তেজস্ক্রিয়তা কি না, তেজস্ক্রিয়তাটা হচ্ছে যে সমস্ত পদার্থগুলির ভর সংখ্যা 210 বা তার ঊর্ধ্বে, সেই সমস্ত পদার্থগুলি থেকে অনবরত বিভিন্ন রশ্মি নির্গত হয়। এই যে রশ্মি নির্গত হয় এই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো কি কি? তেজস্ক্রিয়তার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত ভর সংখ্যা 210 এর থেকে বেশি হলে তেজস্ক্রিয়তা দেখা যাবে। 2 নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তার ফলে যে রশ্মিগুলো বেরোয় তারা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, ভেদন ক্ষমতা উচ্চ। নাম্বার 3, এই যে রশ্মিগুলো বেরোয় এরা ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, মানে ফটোগ্রাফিক প্লেটে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। নাম্বার 4, তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, স্বতঃস্ফূর্ত এবং বিরামহীন ঘটনা। এই ঘটনা কোনোভাবে বন্ধ হয় না, অনবরত চলতে থাকে। তারপরে নাম্বার 5, তেজস্ক্রিয়তা তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে, তেজস্ক্রিয়তা কোনো কিছুর দ্বারা বাড়েও না, কমেও না, বা কোনোভাবে প্রভাবিত হয় না। এটা গেল। তারপরে নাম্বার 6, তেজস্ক্রিয়তা যে কোনো একটি পরমাণুর নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। হ্যাঁ, এই ঘটনার সঙ্গে বাইরের যে ইলেকট্রন মহল তার কোনো সম্পর্ক নেই। নাম্বার 7, তেজস্ক্রিয়তা যে কোনো মৌলের মধ্যে থাকলে ওই মৌল দ্বারা তৈরি যে কোনো যৌগের মধ্যেও তেজস্ক্রিয়তা দেখাবে। বুঝতে পেরে গেল? মানে যেমন ইউরেনিয়ামের মধ্যে তেজস্ক্রিয়তা থাকবে, সেই রকম ভাবেই ইউরেনিয়ামের কোনো যদি অন্য কোনো মৌল, যেমন ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট,
এর মধ্যেও সম পরিমাণেই তেজস্ক্রিয়তা দেখা দিবে। ঠিক আছে, তারপরে নাম্বার 8, তেজস্ক্রিয়তার ফলে মৌলের রূপান্তর ঘটে, মানে একটি মৌল থেকে আর একটি মৌলে পরিণত হয় তেজস্ক্রিয়তার প্রভাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এরপরে দেখো তেজস্ক্রিয়তার ক্ষেত্রে তেজস্ক্রিয় বিঘটন কাকে বলে? তেজস্ক্রিয় বিঘটন, কোনো একটি তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে বলে তেজস্ক্রিয় বিঘটন। যেটা থেকে রশ্মি নির্গত হয়, ধরো ইউরেনিয়াম থেকে রশ্মি নির্গত হচ্ছে, একে বলা হয় জনক পরমাণু। আর যেটি নির্গত হয়ে যেটা তৈরি হলো সেটাকে বলা হয় দুহিতা। ঠিক আছে, দুহিতা মানে যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে দুহিতা, আর যেখান থেকে নির্গত হলো সেটাকে বলা হচ্ছে জনক পরমাণু। এরপরে আসো তেজস্ক্রিয় মৌল। যে সমস্ত মৌল তেজস্ক্রিয়তা দেখায় তাকেই বলা হয় তেজস্ক্রিয় মৌল, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, এইসব হচ্ছে তেজস্ক্রিয় মৌল। নেক্সট, এরপরে তেজস্ক্রিয় সমস্থানিক বা রেডিও আইসোটোপ। তেজস্ক্রিয়তা ধর্মটি প্রকৃতপক্ষে মৌলের কোনো বৈশিষ্ট্যকে সূচিত করে না। এটা বিশেষ কয়েকটি আইসোটোপ আছে যেই আইসোটোপগুলো তেজস্ক্রিয়তাকে দেখায়। ঠিক আছে, তো যেমন ধরো লেডের সমস্থানিকগুলির মধ্যে একটা আছে Pb206, অপর একটা হলো Pb208। এরা কিন্তু তেজস্ক্রিয় নয়, বাট Pb210 এটা হলো তেজস্ক্রিয়। ঠিক আছে, তাই পুরো লেড মৌলটাই যে তেজস্ক্রিয় তা কিন্তু নয়, লেডের এই আইসোটোপটা হলো তেজস্ক্রিয়, এটাই হলো রেডিও আইসোটোপ। ঠিক আছে, নেক্সট, এরপরে আসছি তেজস্ক্রিয় রশ্মির শ্রেণী বিভাগ। দেখো বেকেরেল তিনি প্রথমে ভেবেছিলেন যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আলাদা কোনো শ্রেণী বিভাগ কিছু নেই। পরবর্তীকালে রাদারফোর্ড দেখালেন যে না, তেজস্ক্রিয় রশ্মিরও শ্রেণী বিভাগ আছে, এবং তিনি কি করেছিলেন না, একটা লেড বক্স নেওয়া হলো, এই একটা লেড বক্স, এই লেড বক্সের মধ্যে বেশ কিছু তেজস্ক্রিয় সমস্থানিককে রেখে দিলেন। এরপরে এইখানে একটা চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলেন, একটা ইউনিফর্ম চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হলো। চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করার পরেই দেখা গেল যে কিছু রশ্মি সরাসরি সোজাসুজি বেরিয়ে চলে যাচ্ছে এইভাবে, আর একটা রশ্মি দেখা গেল সেটা কিছুটা বেঁকে নির্গত হচ্ছে এইভাবে, আর একটি রশ্মি যেটা দেখা গেল সেটা অপর দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই রকম তিনটি রশ্মি পাওয়া গেল। যেটা এইদিকে বেঁকে যাচ্ছে সেটা আলফা, যেটা এদিকে বেশি বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে বিটা, এবং এই যে রশ্মিটা যেটা সোজা বেরিয়ে চলে যাচ্ছে সেটা হলো গামা রশ্মি। ঠিক আছে, এইটা হলো গামা। হ্যাঁ, এই তিন রকম নাম দেওয়া হলো, যদিও এগুলোকে তখন ধরা হলো যে এগুলো জাস্ট একটা রশ্মি, তাই নাম দিয়ে দেওয়া হলো গ্রিক অ্যালফাবেট অনুসারে আলফা, বিটা, গামা। পরবর্তীকালে এই রশ্মিগুলো কি ধরনের রশ্মি সেই সম্পর্কে দেখা হলো। তো এখানে প্রশ্ন এলো, যেহেতু এখানে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, এরা বেঁকে যাচ্ছে, অবশ্যই এদের মধ্যে কোনো না কোনো একটি ধর্ম আছে, যেই ধর্মের প্রভাবে এটি বেঁকে যাচ্ছে। সেই ধর্মটি হলো এরা আহিত কণা। যেগুলো বেঁকে যাচ্ছে আসলে সেগুলো হলো আহিত কণা, যেটা সোজা বেরিয়ে যাচ্ছে সেটা আহিত নয়, তাই সোজা চলে যাচ্ছে। তাহলে বিটাও আহিত কণা, আলফাও আহিত কণা, মানে আধান আছে, কিন্তু গামা অনাহিত, তাই এটি সোজা বেরিয়ে চলে গেল। সুতরাং তেজস্ক্রিয় রশ্মির মধ্যে তিন রকমের রশ্মি থাকে, একটি হলো আলফা রশ্মি, আর একটি হলো বিটা রশ্মি, আর একটা হলো গামা রশ্মি। পরবর্তীকালে এই রশ্মিগুলোর চরিত্র বা এই রশ্মিগুলোর ধর্ম বিচার করে কি রশ্মি হলো সেটা পরে জানা গেল। ঠিক আছে, তারপরে এখানে একটা স্পেশাল ব্যাপার মনে রাখতে হবে যে একই সাথে আলফা এবং বিটা কোনো নিউক্লিয়াস থেকে বেরোতে পারে না।
কোনো নিউক্লিয়াস থেকে, একটি নিউক্লিয়াস থেকে একই সঙ্গে আলফা এবং বিটা বেরোতে পারে না। হয়তো প্রথমে আলফা বেরোলো তারপরে বিটা বেরোলো, এটা হতে পারে, কিন্তু একই সাথে আলফা বিটা এটা নির্গত হয় না। এরপরে আমি আসছি তাহলে আলফা রশ্মি। আচ্ছা, এই রশ্মিগুলোর কি বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু ছকের সাহায্যে দেখে নেব। আলফা, বিটা, গামা। এটা তাহলে আলফা রশ্মি, এটা হলো বিটা রশ্মি, এটা হলো গামা রশ্মি। ঠিক আছে, প্রথমে আসা যাক আলফা রশ্মির আধান কত হয়। আলফার আধানের পরিমাণ হলো Q + 2e। বিটা রশ্মির আধানের পরিমাণ হলো -e। গামার আধান Q = 0। তারপরে আসো এদের ভরের পরিমাণ কত হয়। আলফা রশ্মির ভর m alpha = 4 × mass of the proton। বিটা রশ্মির ভর m beta = mass of electron, and for gamma ray mass of gamma = 0। এটা হলো তার রেস্ট মাস। তাহলে গামার রেস্ট মাস 0। এরপরে আসা যাক এদের শক্তি, গতিবেগের পরিমাণ, বেগ। আলফা রশ্মির বেগের পরিমাণ হয় c/10, মানে 10⁷ মিটার/সেকেন্ড। বিটা রশ্মির বেগের পরিমাণ হলো 9/10 × c। তার মানে এটা কত হবে? নিয়ারলি ইকুয়াল টু 2.7 × 10⁷ মিটার/সেকেন্ড। আর গামা রশ্মির পরিমাণ হলো আচ্ছা, এটা c/10 নিয়ারলি ইকুয়াল টু মানে 3 × 10⁷, এই রেঞ্জে। গামা রশ্মির ক্ষেত্রে হলো, আর এটা হলো, এটা একটু 10⁸। গামা রশ্মির ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে c। c মানে 3 × 10⁸। ঠিক আছে, এই রেঞ্জের ভেলোসিটি। নেক্সট, এরপরে আসছি এদের শক্তির পরিমাণ। দেখো আলফা রশ্মির শক্তি হলো 5 MeV থেকে 10 MeV বা 10 মেগা ইলেকট্রন ভোল্টের মধ্যে। বিটা রশ্মির শক্তি হয়ে থাকে নিয়ারলি ইকুয়াল টু 5 মেগা ইলেকট্রন ভোল্ট। আর গামা রশ্মির শক্তি হয়ে থাকে নিয়ারলি গ্রেটার দেন 1.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এই হলো এদের শক্তি। এরপরে আসছি এদের ভেদন ক্ষমতা। আলফা রশ্মির ভেদন ক্ষমতা এই তিনটির মধ্যে সবথেকে কম, এটা হলো মাঝারি, এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বোচ্চ। এরপরে আসো আয়নন ক্ষমতা, মানে অন্য কোনো পরমাণুকে আয়নিত করার ক্ষমতা। আলফা রশ্মির মধ্যে সবথেকে বেশি, বিটা রশ্মির মধ্যে মাঝারি, গামা রশ্মির মধ্যে সবথেকে কম। এদের যদি এই রেশিওটা দেখানো হয়, এই ভেদন ক্ষমতার রেশিও 1:100:10⁴। আবার আয়নন ক্ষমতার রেশিও 10⁴100:1। ঠিক আছে, তার মানে সবথেকে বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি গামা, সবথেকে বেশি আয়নন ক্ষমতা সম্পন্ন রশ্মি আলফা। এরপরে দেখো এখানে যে আলফা কণা নির্গত হয়, সেই আলফা কণার বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বলতে পারি এই যে বৈশিষ্ট্য, এটা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াসের বৈশিষ্ট্য He4+2। তার কারণ একটি হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে তার ভর 4 × mass of the proton এবং তার চার্জ হলো 2e, তাই এটা হলো হিলিয়াম নিউক্লিয়াস। তাই আলফা রে মানে He4+2। বিটা রশ্মি মানে একটি ইলেকট্রনের সমতুল্য, এইভাবে লেখা হবে। বিটা রশ্মি একটি ইলেকট্রনের সমতুল্য, আর গামা রশ্মি হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা EMF। ঠিক আছে, তো এদের এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। তারপরে
এখানে আরেকটা জিনিস মনে রাখবে, বিটা রশ্মি যখন বেরোয়, বিটা রশ্মি একা বেরোয় না, বিটা রশ্মির সাথে একটা নিউট্রিনো বেরোয় N00, এটা একটা নিউট্রিনো, ঠিক আছে, -10। তো বিটা রশ্মি যখনই বেরোবে তখনই একটি নিউট্রিনো নির্গত হয়। নেক্সট এরপরে আসছি তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র। প্রথমে আসছি আলফা বিঘটন। কোন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা কণা নির্গত হয়, তার মানে আলফা 24 বা হিলিয়াম 24 নিউক্লিয়াস নির্গত হচ্ছে। এখন ধরে নাও কোন একটি পরমাণু XAZ, সেটা থেকে নির্গত হয়ে গেল আলফা 24। এটা যদি বেরিয়ে যায়, অবশ্যই যে নতুন পরমাণুটি হবে, নতুন নিউক্লিয়াসটি হবে, তার জেড এর ভ্যালু 2 পরিমাণে কমে যাচ্ছে এবং এ এর ভ্যালু A-4 হয়ে যাবে। এই যে সূত্র, এটাকেই বলা হবে আলফা বিঘটন সূত্র। অর্থাৎ কোন নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা কণা নির্গত হয়, তার ভর সংখ্যা 4 পরিমাণের হ্রাস পাবে এবং তার পারমাণবিক ক্রমাঙ্ক 2 পরিমাণের হ্রাস পাবে। এটাই হলো আলফা বিঘটনের সূত্র। একটা এক্সাম্পল দিয়ে বলা হোক। ধরে নেওয়া যাক একটা রেডিয়াম 22086, ঠিক আছে। এখন এটা থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায়, যেটা তৈরি হয় রেডন, এটা হলো রেডিয়াম আর একটা হলো রেডনের এখানে দেখো আলফা বেরিয়ে যাওয়া মানে প্লাস আলফা 24, এখানে ছিল 86, এটা বেরিয়ে গেল 2, তাহলে থাকবে 84। এটা ছিল 220, 4 বেরিয়ে গেলে কত থাকবে? 216, ঠিক আছে। এই হলো আলফা বিঘটন। এরপরে আসছি বিটা বিঘটন। বিটা বিঘটন দেখো, আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু বিটা -10, মানে ইলেকট্রন -10। সুতরাং কোন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা নির্গত হলে, অর্থাৎ XAZ থেকে মনে করে একটা বিটা বেরিয়ে গেল, তখন যে নতুন পরমাণুটি তৈরি হবে সেটা হবে Y। এখানে বিটার জেড ভ্যালু -1 কমে যাচ্ছে, তার মানে এখানে +1 বেড়ে যাবে, তাহলে Z+1। এখানে A ইজ ইকুয়াল টু, বিটার ক্ষেত্রে A ইজ ইকুয়াল টু 0, সুতরাং এটা যেমন ছিল তেমনই থাকবে। এই হলো বিটা বিঘটনের সূত্র। অর্থাৎ কোনো একটি নিউক্লিয়াস থেকে বিটার কণা নির্গত হলে ওই নিউক্লিয়াসের ভর সংখ্যা একই থাকে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 পরিমাণে বেড়ে যায়। এটা হলো বিটা বিঘটনের সূত্র। একটা এক্সাম্পল দেওয়া যাক। মনে করা যাক থোরিয়াম TH 234 and 90, সেটা থেকে একটা বিটা বেরিয়ে গেলে প্রোটোঅ্যাক্টিয়াম হয়। দেখো এখানে Z+1 হবে, মানে 90 ছিল তাহলে 91 হবে, উপরে যেটা ছিল সেটাই থাকবে 234 প্লাস একটা বিটা পার্টিকেল বিটা -10। এটাকে বলা হয় প্রোটোঅ্যাক্টিয়াম, এটা হচ্ছে থোরিয়াম, ঠিক আছে। তো এই হলো বিটা বিঘটনের সূত্র। এখানে এই যে আলফা বিটা বিঘটনের সূত্র দেখানো হলো যে হয় ভর সংখ্যা নয়তো পরমাণু ক্রমাঙ্ক বা দুটোই চেঞ্জ হচ্ছে, কিন্তু যদি গামা বিঘটন হয় তখন সেখানে কোনো কিছু চেঞ্জ হয় না, কেবলমাত্র শক্তির পরিবর্তন ঘটে। ধরুন XAZ একটা স্টার দেওয়া, স্টার মানে উচ্চ শক্তি বিশিষ্ট, সেখান থেকে একটা গামা কণা বেরিয়ে গেলে XAZ হিসেবেই থাকবে প্লাস গামা, মানে একটা শক্তি বেরিয়ে গেল, ঠিক আছে। এই তাহলে গামা কণা নির্গত হলে তার ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন ঘটবে না। কিটা পরিবর্তন হবে না, কেবলমাত্র শক্তির পরিমাণ কমে যাবে, ঠিক আছে। নেক্সট এরপরে আসছি এই যে
বিটা বিঘটন বা আলফা বিঘটন বা গামা বিঘটন, এগুলো প্রত্যেকেই একটি নির্দিষ্ট কয়েকটি নিয়ম মেনে চলে। কি কি নিয়ম? না, প্রথম নিয়ম হচ্ছে যে কোনো বিঘটন হবে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে। এক নাম্বার হচ্ছে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তাহলে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলবে। কিভাবে দেখো, প্রথমে একটা एग्जांपल দিয়েছিলাম রেডিয়াম 86 টু 26, সেখান থেকে হয়ে গেছিল রেডন 84 টু 22, ঠিক আছে, এবং তার সাথে একটা আলফা 24। এখানে দেখো ভর সংখ্যা সংরক্ষিত, এখানে 226, এখানে টোটাল দুটো মিলিয়ে হলো 226, মানে ভর সংখ্যার সংরক্ষণ। এরপরে নাম্বার 2 হলো পারমাণবিক ক্রমাঙ্ক, মানে জেড এর ভ্যালুও সংরক্ষিত থাকে। তাহলে এখানে 86 ছিল, এখানে 84 প্লাস 2 দিস ইজ ইকুয়াল টু 86, সুতরাং জেড ভ্যালুও সংরক্ষিত থাকে। তাহলে এক নম্বর হলো ভর সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলবে, আর 2 নম্বর হচ্ছে পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলতে হবে। ঠিক আছে, তারপরে এবারে আসছি তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস একটু দেখে রাখবো। যদি একটা আলফা পার্টিকেল হয়, আলফার জন্য আসবে আলফা 24। যদি একটা বিটা পার্টিকেল হয়, বিটার জন্য আসবে বিটা -10। যদি একটা প্রোটন হয়, প্রোটনের সংকেত লেখা হবে H11। যদি একটা ডয়টেরিয়াম হয়, তার সংকেত D12। ঠিক আছে, এইগুলো নির্গত হতে পারে। যদি একটা নিউট্রন হয়, নিউট্রনের সংকেত N01। ঠিক আছে, এই জিনিসগুলো নির্গত হতে পারে বা এইগুলো দিয়ে স্ট্রাইক করা যেতে পারে, তো এই জন্য এগুলো মনে রাখতে হবে। এবার আসছি তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র বলতে কি বুঝি? না, ধরে নেওয়া যাক কোনো একটি লেড বক্সের মধ্যে কিছুটা রেডিয়াম আছে। রেডিয়ামের সংকেত হচ্ছে 22686। ঠিক আছে, এই রেডিয়ামগুলো থেকে কন্টিনিউয়াসলি আলফা বিটা এইসব রশ্মিগুলো নির্গত হবে। এখন এই যে রশ্মিগুলো নির্গত হবে, সেইগুলো কখন কোনটা নির্গত হবে? ধরে নেওয়া যাক এখানে 1000 নাম্বার অফ রেডিয়াম নিউক্লিয়াস আছে। এই 1000 রেডিয়াম একসঙ্গে বেরোবে নাকি পরপর করে বেরোবে, সেই ব্যাখ্যাটা আমরা পাবো নিউক্লিয়ার সূচকীয় সূত্র থেকে। সূচকীয় সূত্রের নিয়ম অনুসারে সময়ের সাপেক্ষে বিঘটনের হার কোনো একটি মুহূর্তে উপস্থিত যতগুলো অবিঘটিত নিউক্লিয়াস থাকে তার সাথে সমানুপাতিক। অর্থাৎ ধরে নেওয়া যাক ইনিশিয়ালি t=0 সেকেন্ডে তুমি এখানে n0 সংখ্যক নিউক্লিয়াসকে রাখলে, তাহলে ঠিক তার পরবর্তী সেকেন্ডে কতগুলা পরিমাণে নির্গত হবে? না, dN/dt ভ্যারিজ n0। বুঝতে পারা গেল? মানে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো তেজস্ক্রিয় নমুনায় যতগুলো পরমাণু অবিঘটিতভাবে থাকবে তার সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ 1000-এর উপরে যদি প্রথমে 100টা নির্গত হয়, তাহলে বাকি থাকলো কত? 900। তাই নেক্সট সেকেন্ডে 90টা পরিমাণে নির্গত হবে বা 90টা বিঘটিত হবে। তারপরে থাকলো 810, তারপরের সেকেন্ডে 81 পরিমাণে বিঘটিত হবে। এইভাবে কন্টিনিউয়াসলি বিঘটনের হারটাও চেঞ্জ হতে থাকবে। এটাই হলো তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। তাহলে সূচকীয় সূত্রটা আরেকবার বলছি। সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত পরমাণুর নিউক্লিয়াসের তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। ঠিক আছে, এরপরে এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। ধরি t সময়ে নাম্বার অফ
নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু n, নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস n। এখন এই সূত্র অনুসারে dn বাই dt ভ্যারিজ n or dn ডিভাইডেড বাই dt সমান মাইনাস ল্যামডা ইনটু n। এখানে এই ল্যামডাকে বলা হয় বিঘটন ধ্রুবক, ঠিক আছে, ল্যামডা হলো বিঘটন ধ্রুবক। আর মাইনাস সাইনটা দেওয়া হচ্ছে কেন? কারণ এখানে নিউক্লিয়াস সংখ্যাটা ক্রমাগত হ্রাস পাচ্ছে, বিঘটিত হয়ে কমে যাচ্ছে, সেই কমে যাওয়া বোঝানোর জন্য মাইনাস দেওয়া হয়। তাহলে এখান থেকে দেখো dn divided by n is equal to minus lambda into dt or integrating both sides dn by n minus lambda integration dt। এবারে লিমিট কিভাবে বসাবো? when t is equal to 0 then n is equal to n0, মানে ইনিশিয়াল নাম্বার। when t is equal to t then n is equal to n। তাহলে এখানে 0 থেকে t, এখানে n0 থেকে n পর্যন্ত হলো, ঠিক আছে। this is equal to, আমরা জানি ইন্টিগ্রেশন dx by x is equal to ln x, তাহলে এখানে হবে ln n, n0 থেকে n পর্যন্ত সমান মাইনাস ল্যামডা ইনটু t। এখানে t এর ভ্যালুটা হবে 0 থেকে t পর্যন্ত। তাহলে এখানে দেখো or ln n minus ln n0 is equal to minus lambda t minus 0, ঠিক আছে। or ln n divided by n0 is equal to minus lambda t। তাহলে দেখো or n divided by n0 is equal to e to the power minus lambda t or n is equal to n0 e to the power minus lambda t। এটাই হলো সূচকীয় সূত্রের গাণিতিক রূপ। এবারে আসছি এর গ্রাফ। এই দিকে দিলাম n, এই দিকে দিলাম t। যখন t ইকুয়াল টু 0 তখন ছিল n0, এরপরে যত t এর ভ্যালু বাড়তে থাকবে এটা কন্টিনিউয়াসলি কমে যাবে, কমে কমে নিয়ারলি ইকুয়াল টু 0 এর দিকে চলে যাবে। এই হলো n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t এর কার্ভ, ঠিক আছে। এরপরে আসছি অর্ধায়ুকাল বা অর্ধজীবনকাল। আচ্ছা, এখানে আমি একটু ফর্মুলাটা লিখে নিচ্ছি। তাহলে n is equal to n0 e to the power minus lambda t। অর্ধজীবনকাল বা এটা হলো হাফ লাইফ টাইম। এটাকে আমরা টি হাফ দ্বারা সূচিত করব। যে সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত মোট নমুনার সংখ্যা প্রাথমিক সংখ্যার অর্ধেকে পরিণত হয় তাকেই বলা হবে, সেই সময়টাকেই বলা হবে তার অর্ধজীবনকাল, ঠিক আছে। যেমন ধরো রেডিয়াম, রেডিয়ামের অর্ধজীবনকাল হলো 1622 বছর। অর্থাৎ আমি যদি কিছু পরিমাণ রেডিয়ামকে, ধরো 1 কিলোগ্রাম রেডিয়ামকে কোনো একটি জায়গায় রেখে দিই, ঠিক 1622 বছর পরে 500 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে, বাকি 500 গ্রাম বিঘটিত হয়ে যাবে, অর্থাৎ অন্য কোনো পরমাণুতে পরিণত হয়ে যাবে এবং আলফা বিটা গামা কণা বেরিয়ে যাবে। আরও যদি আমি 1622 বছর পিছিয়ে যাই, ওই 500 গ্রাম হয়ে যাবে 250 গ্রাম। তারপরেও যদি আরও 1622 বছর পিছিয়ে যাই, সেই 250 থেকে কত হবে 125 গ্রাম। তারপরে আরও 1622 বছর পরে তার অর্ধেকে, এইভাবে কন্টিনিউয়াসলি ডিক্রিজ করতে থাকবে। এই হলো অর্ধজীবনকাল, ঠিক আছে। তাহলে দেখো
ধরো কোনো একটি পরমাণু অর্ধজীবন কাল ক্যাপিটাল টি, আমি একটু এখানে দেখাচ্ছি, দেখো এখানে হবে না। ধরে নেওয়া যাক প্রথমে যখন টি ইজিক্যাল টু 0 তখন পরমাণুর সংখ্যা আছে কত, n0, এটা কতটা পরিমাণে আছে এবং কতটা বিঘটিত হয়েছে মানে n0 মাইনাস n এর পরিমাণ। তাহলে প্রথমে আছে n0 সংখ্যায়, বিঘটিত হয়েছে কতটা, 0। এবারে টাইম পিরিয়ডটা হয়ে গেল একটি অর্ধজীবন কাল, তখন কতগুলো থাকবে, n0/2। বিঘটিত হচ্ছে কতটা, এটা হচ্ছে বিঘটিত হওয়ার পরিমাণ, আর এটা কতটা উপস্থিত সংখ্যাটা, ঠিক আছে। এবারে টি সমান হাফ হলে বিঘটিত হচ্ছে তাহলে কতটা, n0/2। এবারে দেখো টি ইজিক্যাল টু 2t হাফ, তাতে আছে কতটা, n0/4, বিঘটিত হবে কতটা, 3n0/4। এবারে টি ইজিক্যাল টু 3t হাফ, মানে তিনটি অর্ধজীবনকাল পেরিয়ে যাওয়ার পরে এটা হয়ে যাবে n0/8। তাহলে তখন বিঘটিত হলো কতটা, আগের থেকে বিঘটিত হয়ে গেল 7n0/8। এরপরে ধরো চারটা অর্ধজীবনকাল পেরিয়ে গেল, তখন হয়ে যাবে n0/16। তার মানে এখানে পড়ে থাকবে কত, বিঘটিত হলো কতটা, 15n0/16। এইভাবে চলতে থাকবে। এই যে টি বা টি হাফ, এটাই হচ্ছে অর্ধজীবনকাল, ঠিক আছে। নেক্সট এরপরে আসছি অর্ধজীবনকাল এবং বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। অর্ধজীবনকাল মানে টি হাফ ও ল্যামডার মধ্যে সম্পর্ক। আমরা জানি যে n ইজিক্যাল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যখন t ইজিক্যাল টু t হাফ হবে তখন t সমান t হাফ যদি হয় তখন n ইজিক্যাল টু হয়ে যাবে n0/2, ঠিক আছে। তাহলে n এর জায়গায় n0/2 লিখলে এটা হবে n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t হাফ। n0 n0 কেটে গেল, তাহলে e টু দি পাওয়ার ল্যামডা ইনটু t হাফ ইজিক্যাল টু 2। দেখো এখানে মাইনাস ছিল, তাতে ছিল 1/2, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t সমান 1/2, তার মানে e টু দি পাওয়ার ল্যামডা t ইজিক্যাল টু অনলি 2, or lambda into t is equal to ln2, t মানে t half, or t half is equal to ln2 divided by lambda, ঠিক আছে। এই যে ln2 এর ভ্যালু হচ্ছে 0.693, তাহলে এটা হলো 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখো, এই জায়গাটা ল্যামডা ইনটু টি হাফ ইজ ইকুয়াল টু ln2, ঠিক আছে। এটা আমাদের পরে কাজে লাগবে এবং এদের মধ্যে রিলেশনটা হলো এইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং ডাইরেক্ট এই রিলেশনটারই প্রমাণ দিতে পারে। নেক্সট এরপরে আসছি n এবং n0 এবং t হাফের মধ্যে সম্পর্ক। দেখো n ইজিক্যাল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ হোল টু দি পাওয়ার t বাই টি হাফ, ঠিক আছে। এখন এই যে পোরশনটা, এই জায়গাটার ভ্যালু কত হয়, 1/2। this is equal to তাহলে n divided by n0 is equal to 1/2 whole to the power t divided by t half। ধরে নিচ্ছি t divided by t half
ইজ ইকুয়াল টু স্মল n। এটা কি না t/t½ মানে কতগুলো অর্ধজীবনকাল পেরোলো। ধরো না কোনো একটি পরমাণু t ইজ ইকুয়াল টু 10 ইয়ার্স আর স্মল t ইজ ইকুয়াল টু ধরা হচ্ছে 50 ইয়ার্স, তাহলে কটা অর্ধজীবনকাল পেরোচ্ছে? 5টা। সুতরাং স্মল n ইজ ইকুয়াল টু 50/10, দিস ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে এই পাওয়ারে আমরা তখন 5 লিখব, এখানে লিখব n, তাহলে এটা হবে 1/2 টু দি পাওয়ার n, তার মানে n ইজ ইকুয়াল টু n0/2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই হলো n এবং n0 এর মধ্যে সম্পর্ক। তারপরে আচ্ছা, অর্ধায়ু রিলেটেড কয়েকটা প্রবলেম দেখানো যাক। আমি তোমাদেরকে অর্ধায়ু রিলেটেড কয়েকটা প্রবলেম দেখাচ্ছি। এখানে বলা আছে কার্বন পরমাণু অর্ধজীবনকাল 6000 বছর। দেখো কার্বনের অর্ধজীবনকাল 6000 ইয়ার্স। কত বছর পরে এই পরমাণুর মূল অংশের n0 থেকে তার 1/8 অংশে পরিণত হবে? অ্যান্সার, তাহলে আমরা জানি n/n0 দিস ইজ ইকুয়াল টু 1/2 হোল টু দি পাওয়ার স্মল t ডিভাইডেড বাই t½ এই t/t½ কে কি ধরেছি? n। তাহলে এখানে n/n0 এর ভ্যালু হচ্ছে 1/8, দিস ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 8, তার মানে n ইজ ইকুয়াল টু 3, মানে স্মল t বাই ক্যাপিটাল T½ ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ স্মল t সমান 3 ইনটু T½ দিস ইজ ইকুয়াল টু 3 ইনটু 6000, this is equal to 18000 years। ঠিক আছে, তাহলে 18000 বছর পরে মূল অংশের 1/8 অংশে পরিণত হবে। কিভাবে আরেকটু দেখো, ধরো 6000 বছর পেরিয়ে গেল, ছিল n0 হয়ে যাবে n0/2, আরো 6000 মানে মোট হয়ে গেল 12000, তাহলে 12000 বছর পরে হবে n0/4, আরো পরবর্তী 6000 মানে 18000 বছর পরে তার অর্ধেক মানে n0/8 অংশে পরিণত হয়ে যাবে। এটা যেমন n দিয়ে দেওয়া হলো, অনুরূপভাবে আরেকটা এক্সপ্রেশন থাকতে পারে m দিয়ে, সেখানে হবে m/m0 ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n। m মানে ভরকে বোঝানো হবে। মনে করা যায় কার্বন পরমাণুর ভর আছে 500 গ্রাম, এই পরমাণুটি কবে বা কখন এটি 125 গ্রামে পরিণত হবে, তাহলে এখানে m0টা হলো 500, এটা হলো m0, এটা হবে m, তাহলে m/m0 is equal to 125 divided by 500, 1 divided by 2 to the power n। তাহলে এটা কত হবে দেখো, 1/4, this is equal to 1/2 to the power n, মানে n is equal to 2। তাহলে দুটো অর্ধজীবনকাল পেরিয়ে যাওয়ার পরে তার ভরের পরিমাণটা 125 গ্রাম হয়ে যাবে। সুতরাং এটা ভর দিয়েও থাকতে পারে, আবার পরমাণুর সংখ্যা দিয়েও থাকতে পারে। নেক্সট, এরপরে আসছি গড় আয়ু। কোন তেজস্ক্রিয় মৌলের বিঘটন ধ্রুবক ল্যামডা হলে তার গড় আয়ু টাউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। এটা হলো তার গড় আয়ু। এটা হিসাব করে দেখানো যায়, সেই হিসাব বা ক্যালকুলেশনটা তোমাদের লাগে না, সেই জন্য ডাইরেক্ট ভ্যালুটাই দেখানো হলো, টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। অর্থাৎ আমরা জানি n ইজ ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t। তাহলে যখন t এর ভ্যালুটা টাউ হয়ে যাবে মানে 1 ডিভাইডেড বাই ল্যামডা হবে, তখন n এর ভ্যালু কত হবে? n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা গুণিত 1 বাই ল্যামডা সমান n0 e টু দি পাওয়ার মাইনাস 1, or this is equal to n0 by e। এটা হলো নিয়ারলি ইকুয়াল টু 37% অফ n0। ঠিক আছে, অর্থাৎ
যখন একটি, এটা অ্যাকচুয়ালি হবে 36.8%, তাকেই আমরা 37%ও ধরে নিতে পারি। যে সময়কালের মধ্যে কোনো একটি তেজস্ক্রিয় পরমাণু তার মূল অংশের তুলনায় 37%-এ পরিণত হয় তাকেই বলা হবে তার গড় আয়ু। এবারে দেখো গড় আয়ু টাউ এবং টি হাফের মধ্যে কি রিলেশন। আমরা জানি টি হাফ ইজ ইকুয়াল টু ln2 ডিভাইডেড বাই ল্যামডা, আবার টাউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। সো টি হাফ ডিভাইডেড বাই টাউ সমান ln2 ডিভাইডেড বাই ল্যামডা বাই 1 বাই ল্যামডা, দিস ইজ ইকুয়াল টু ln2। অর্থাৎ আমরা বলতে পারি যে টাউ ইজ ইকুয়াল টু ln2 বাই টি হাফ, সরি টাউ ইজ ইকুয়াল টু টি হাফ বাই ln2। অর্থাৎ ln2 এর ভ্যালু হচ্ছে 0.693, তার মানে টাউর ভ্যালুটা টি হাফের থেকে বড় হয়। ঠিক আছে, টাউ বড়, টি হাফের পরিমাণটা ছোট হয়। ঠিক আছে, আজকের এতটা থাকলো, এর পরের পার্টে নেক্সট পোরশনটা দেওয়া হবে।